গতকাল রাত থেকে লুকিয়ে আছি বাড়ির পেছনের পরিত্যক্ত নোংরা আর ভাঙাচোরা ঘরটায়। আসলে এটা আগে গোয়ালঘর ছিল, এখন গরুও নেই। এই ঘরটাও ব্যবহার করা হয় রাজ্যের আবর্জনা জমিয়ে রাখার জন্য। এই ঘরে কেউ আসে না, মনে হচ্ছে এখানে আমি নিরাপদ। রাত থেকে শুরু হয়েছিল তুল কালাম বৃষ্টি, ঝমঝম শব্দে কানে তালা লেগে যাচ্ছে যেন। ঘুটঘুটে অন্ধকারে খুব ভয় করছে। এর মধ্যে কাল রাত থেকে একটা দানাও পেটে পড়েনি। ভয়ে, খিদে আর দুশ্চিন্তায় আধমরা হয়ে আছি প্রায়। সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা পেরোলো একটু আগে। রাত গভীর হলেই সুযোগ বুঝে পালিয়ে যাব। গতকাল রাতের কথা মনে হতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। ভালোবেসে বিয়ে করেছিলাম যাকে, সেও এরকম বিশ্বাসঘাতক হবে দুঃস্বপ্নেও ভাবিনি। বিয়ের পর থেকে শাশুড়ি মা এমনিতেই একবারও আমার সঙ্গে ভালো ব্যবহার করেননি। ছেলে নিজে পছন্দ করে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, তাতেই তার রাগ। 5 বছরেও আমি তার মন জয় করতে পারিনি, হাজার চেষ্টাতেও। শাশুড়ির হাজার গঞ্জনাতেও আমার কোনো দুঃখ ছিল না, কারণ অসীম আমাকে বুক দিয়ে আগলে রাখত। রাতে অসীমের পাশে শুয়ে যখন ওকে জড়িয়ে ধরতাম, মনে হতো আমার চেয়ে সুখী বুঝি আর কেউ নয়। কিন্তু এত সুখ বুঝি সইল না। বিয়ের 3 বছর পরেও যখন মা হতে পারলাম না, তখন থেকে অসীমের আচরণ বদলাতে শুরু করলো। সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, ভালো করে কথাই বলে না, সামান্য কারণে যা নয় তাই বলে অপমান করে। আমি প্রাণপণ চেষ্টা করি ওকে খুশি রাখতে, কিন্তু অসীম কেবলই দূরে সরে যেতে থাকে। এক সময়ে এমন হলো যে অসীম আমার পাশে শোয়াও বন্ধ করে দিল। পাশের ঘরে ওর মায়ের বিছানায় ঘুমোতে শুরু করলো। আমি একা বিছানায় অন্ধ ক্রোধে নখ দিয়ে ফালা করে দিতাম বিছানার চাদর। তবুও অসীমের ঘুম ভাঙত না। দিনের পর দিন এমন অন্যায় ব্যবহার সহ্য করতে করতে ভাবছিলাম মায়ের কাছে চলে যাব সব কিছু ছেড়ে, কিন্তু সাহস পেলাম না। পালিয়ে বিয়ে করেছি, মা কি মাফ করবে আমায়? কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? গতকাল রাতে বাথরুমে যাব বলে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতেই অসীম আর ওর মায়ের গলার আওয়াজ পেলাম। সুবলের ইচ্ছে ছিল তোর সাথে ওর মেয়ের বিয়ে দেবে। একমাত্র মেয়ে, বাবার পয়সার অভাব নেই, কত টাকা ঘরে আসতো, কিন্তু তুই তো সব কিছুতে জল ঢেলে দিলি। অপয়া বাজা মেয়েটাকে সহ্য করা ছাড়া আর তো উপায় নেই। শাশুড়ির গলা। কান খাড়া করে রইলাম অসীম কি বলে শোনার জন্য। ওর কথা শোনার পর হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। পায়ের নিচে থেকে মাটি সরে গেল। শুনতে পেলাম অসীম বলছে, কে বলল উপায় নেই? অলক্ষী বাজা মেয়ে মানুষটাকে আর সহ্য করতে পারছি না। সুযোগ বুঝে ওকে খুন করে মাটিতে পুঁতে রেখে দেব। লোককে বলবো পালিয়ে গেছে অলক্ষীটা। দেখিস বাবা, যা করবি সাবধানে করিস। আমার মাথা ঝিমঝিম করছিল। যাকে আমি এত ভালোবাসি সেই আমাকে খুন করার প্ল্যান করছে। ও নিজেও তো একদিন আমাকে ভালোবেসেছিল। প্রবল আতঙ্কে আমার মাথা কাজ করছিল না। শুধু মনে হচ্ছিল যেভাবেই হোক পালাতে হবে এখান থেকে। তারপর থেকে বাড়ির পেছনের গোয়ালঘরটাতে আবর্জনার গাদার পেছনে লুকিয়ে আছি। কাল পালাতে পারিনি, আজ গভীর রাতে পালিয়ে যাব মায়ের কাছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, রাত কত হয়েছে বুঝতেই পারছি না। বৃষ্টির ঝমঝম শব্দটা বেড়েই চলেছে। চুপচাপ বসে থাকতে থাকতে রাত গভীর হবার অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ টের পেলাম কেউ এগিয়ে আসছে ঘরের দিকে। বুক কেঁপে উঠল, ধরা পড়ে যাব নাকি? কি করব এখন? ঠুক করে দরজা খুলে গেল। অসীম আর শাশুড়ি ঢুকলো ঘরে। প্রবল আতঙ্কে বিস্ফারিত চোখে ওদের দিকে তাকিয়ে রইলাম। চেঁচিয়ে বলতে চাইলাম, আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। কিন্তু অসীম আমার দিকে ফিরেও তাকালো না, শাশুড়ি মাও না। তারা এগিয়ে এসে ঘরের কোণ থেকে একটা বস্তা টানা হেঁচড়া করে বাইরে বের করে নিয়ে গেল। বস্তাটার ছেঁড়া অংশটার মধ্যে দিয়ে একটা আঙ্গুল বেরিয়ে আসছে। সেদিকে তাকাতেই সব মনে পড়ে গেল আমার। কাল রাতে পালাতে গিয়ে ধরা পড়ে গেছিলাম।
অসীম গলা টিপে ধরেছিল আমার। তারপর আমার প্রাণহীন শরীরটা এই ঘরে এনে লুকিয়ে রেখেছিল। এখন কোথায় নিয়ে চলেছে ওটা? আমি নিঃশব্দে তাদের পিছু নিলাম। বাড়ির পেছন দিকে মাটিতে একটা গর্ত করে রেখেছে দেখতে পাচ্ছি। সেখানেই বস্তাটা ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। আমি চুপচাপ বসে দেখলাম। খুব কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু চোখ দিয়ে জল পড়ছিল না যে। অশরীরী চোখে জল আসে না। অসীম আর ওর মা খুশ মেজাজে আছে, তা থাকবেই তো, আপদ বিদেয় হয়েছে তো। কাল রাতে আমার শরীরটা মাটি চাপা দিয়ে এসে মা আর ছেলের উৎসব চলছে। এই মুহূর্তে বিছানায় বসে চা খেতে খেতে কথা বলছে ওরা। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। আমি আলমারির ওপরে পা ঝুলিয়ে বসে আছি, শুনছি ওদের কথা। কি করে সামলাবি লোকেদের? শাশুড়ির জিজ্ঞাসা। একটু অভিনয় করতে হবে, দুঃখী দুঃখী মুখ করে থাকতে হবে, যাতে লোকে সহজেই বিশ্বাস করে নেয় যে আমার বউ পালিয়ে গেছে। শাশুড়ি খিক খিক করে হেসে বলে, কি বুদ্ধি ধরিস রে তুই! আপদটাকে বিয়ে করার আগে কোথায় ছিল এত বুদ্ধি? ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারই মাসুল দিতে হচ্ছে এভাবে। আমার হাসি পেল এবার। কে ভুল করেছে আর মাসুলটাই বা কে দিচ্ছে? একা একা সারাদিন ঘুরে বেড়াই এখন। কেউ দেখতে পায় না আমাকে, আমার কথাও শুনতে পায় না। একবার মায়ের কাছেও গেছিলাম, মাও আমাকে দেখতে পায়নি। কত কথা বললাম, শুনতেও পায়নি কিছু। শরীরটাই তো আর নেই, কিছুই করার ক্ষমতা নেই আমার। তবে কি প্রতিশোধ নেওয়া হবে না? কিন্তু প্রতিশোধ না নিলে যে মুক্তি হবে না। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছিল, মা তো জানেই না আমি আর নেই। থাক, সেই ভালো, জানলে তো খুব কষ্ট পাবে। পাড়ার লোকে জেনে গেছে আমি পালিয়ে গেছি। অসীম আর ওর মা খুব কান্নাকাটি করেছে সবার সামনে। সবাই বলছিল পুলিশে খবর দিতে, কিন্তু অসীম আর ওর মা বলেছে পুলিশে খবর দিয়ে বংশের মুখে কালি লেপার কোনো ইচ্ছে নেই তাদের। দুশ্চরিত্রা মেয়ে মানুষটাকে ফেরত পেলেও দ্বিতীয়বার আর এ বাড়িতে ঢুকতে দেবে না। কথায় যুক্তি আছে, পুলিশে খবর দেবার জন্য আর জোর করেনি কেউ। পথের কাঁটা পরিষ্কার হয়ে গেছে। অসীমের মা উঠে পড়ে লেগেছে ছেলের আবার বিয়ে দেবে। সুবলের মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে। বউ পালিয়ে যাওয়াতে বাড়তি রকমের সহানুভূতি পাচ্ছে অসীম। সুবল নামের লোকটা দুঃখ দুঃখ মুখে বলেছে, আহারে, এই বয়সেই বড় দাগা পেল অসীম বাবা। তবে আমি হলফ করে বলতে পারি, আমার মেয়েকে আনলে সব কষ্ট ভুলে যাবে ও। আমার মেয়ের মতো মেয়ে হয় না আর একটাও। শাশুড়ি গদগদ মুখে মাথা নাড়েন। অসীম উদাস চোখে তাকিয়ে থাকে। ভরং করতে পারেও বটে মা ছেলে। সুবলের এত উৎসাহের কারণ হলো ওর মেয়ের চেহারা। খুব মোটা আর কুৎসিত ওর মেয়ে। প্রচুর পণ দিয়ে মেয়ের জন্য অসীমকে কিনে নিচ্ছে সে। আমি একদিন গিয়ে মেয়েটাকে দেখে এসেছি, বুঝেছি মেয়েটা দেখতে কুৎসিত হলেও মনটা খুব সুন্দর, ঠিক একটা ফুলের মতো। বিয়ে হচ্ছে বলে বেচারি খুব খুশি, জানেও না কার ঘর করতে যাচ্ছে। ইচ্ছে থাকলেও ওকে সাবধান করতে পারি না আমি, কষ্ট হয় ওর জন্য। মেয়েটা চলে এসেছে বাড়ি। একদিন আমার আলমারি খুলে ফেলল সে, যত্ন করে গুছিয়ে রাখা শাড়িগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখল। শাড়িগুলো অসীমেরই কিনে দেওয়া। বুকটা হু হু করছিল আমার। কত ভালোবাসতো আমায় অসীম। সেই অসীম আর নেই। ওই যে বিছানায় দুঃখী দুঃখী মুখ করে বসে আছে পিশাচটা, তাকে আমি চিনি না। সে অসীম নয় মোটেই। বেশ কিছুদিন কেটে গেছে। একদিন রাতে মেয়েটা খুব চিৎকার করছিল, আর কত টাকা চাই তোমাদের? সেদিনই তো দোকান সারানোর নাম করে 50,000 টাকা চেয়ে আনতে বললে। আজ আবার কিসের টাকা? আমি আর একটা টাকাও চাইতে পারবো না বাবার কাছে। অনেক টাকা চাই আমাদের। তুই কি ভেবেছিস এমনি এমনি বিয়ে করেছি তোর মতো কেলে কুৎসিতকে? তোর বাবার টাকা আনতে না পারলে বিদেয় হো এখান থেকে। মুখ দেখলেই ঘেন্না লাগে। অসীমও চিৎকার করে, আমি বাবাকে সব বলে দেব, তোমাদের জেলে ঢুকিয়ে তবে ছাড়ব। একবার খুন করে অসীমের সাহস বেড়ে গেছে। খুনের দৃষ্টিতে দুহাত বাড়িয়ে মেয়েটার গলা টিপে ধরল। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নিতে, ছটফট করছে একটু বাতাসের জন্য। ধীরে ধীরে চোখ ঠেলে বেরিয়ে আসছে ওর।
মেয়েটার জায়গায় যেন আমি নিজেকে দেখতে পাচ্ছি। সেই রাতের কথা মনে পড়ে যাচ্ছে। সেদিন আমিও একটু বাতাসের জন্য ছটফট করছিলাম, পারিনি নিজেকে বাঁচাতে। মেয়েটাও কি মরে যাবে আমার মতো? অস্থির হয়ে কিসের যেন টানে মেয়েটার দিকে ছুটে গেলাম। তারপরে হুশ করে ওর শরীরের ভেতরে ঢুকে গেলাম। প্রথমে বুঝতেই পারলাম না ব্যাপারটা কি হলো। পরে বুঝতে পারলাম মেয়েটা আর আমি আলাদা নই, আর ওর শরীরটা এখন আমার। এতদিন যা করতে পারিনি এবারে তাই করলাম। 2 হাত দিয়ে অসীমের গলা টিপে ধরলাম। আচমকা আক্রমণে থতমত খেয়ে গেছে অসীম। আমার আঙুলগুলো সাঁড়াশির মতো চেপে বসেছে ওর গলায়। চোখ ঠেলে বেরিয়ে আসছে ওর। শাশুড়ি এতক্ষণ নতুন বউয়ের কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেছিল। এবারে তেড়ে এলো ছেলেকে বাঁচাতে। আমি এক ধাক্কায় তাকে ছিটকে ফেলে দিয়ে বলে উঠলাম, কি ভেবেছ আমার মতো ওকেও গলা টিপে মেরে ফেলবে? পারবে না। অসীম আর ওর মা ভয়ে কেঁপে উঠল, মুখ কাগজের মতো সাদা। আমার খুব আনন্দ হচ্ছে, আমি শরীর পেয়ে গেছি। এবার প্রতিশোধ নেওয়ার পালা। যখন তখন গভীর রাতে অসীমের পাশে বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদি। এখন প্রচণ্ড আতঙ্কে ঘুম ভেঙে যায় ওর। আমি কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকি, কেন মেরে ফেললে আমাকে, কেন? আতঙ্কে ছিটকে পেছনে সরে যায় অসীম। সারা রাত আর ঘুমোতে পারে না। মাঝে মাঝে মাঝরাতে শাশুড়ির পায়ের কাছে বসে খুনখুনে সুরে কাঁদি, কেন মারলে আমাকে, কেন? শাশুড়ি চিৎকার করে উঠে ঘুম ভেঙে। আমি কাঁদতেই থাকি। ভয়ে মা ছেলে এখন আবার একসাথে ঘুমোয়। তাতে অবশ্য কোনো লাভ হয় না। মেয়েটার শরীরের ভেতরে আমি প্রতিদিন গভীর রাতে সারা বাড়ি ঘুরে বেড়াই, গুমড়ে গুমড়ে কাঁদি। ওদের দরজায় আঁচড় কাটতে থাকি। ওরা সারা রাত ঘুমোতে পারে না আতঙ্কে। কাউকে কিছু বলতেও পারে না ধরা পড়ে যাওয়ার ভয়ে। দুজনের চোখের পাগলাটে উদ্ভ্রান্ত দৃষ্টি গভীর আনন্দ দেয় আমাকে। ওদের মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। আর কটা দিন, আর একটু চাপ দিলেই সব সত্যি উগরে দেবে ওরা। বিনা কাগজটা হাতে নিয়ে চুপ করে বসে আছে। 2 চোখে জল গড়াচ্ছে ওর। এতদিন একটা ঘোরের মধ্যে ছিল, নিজের মধ্যেই যেন ছিল না। কিচ্ছু মনে নেই কদিনের কথা। চেতনা ফিরে আসার পর শুনতে পেয়েছিল ওর বর আর শাশুড়ি চিৎকার করে বলছেন, ভুল করেছি আমরা, তোমায় মেরে ফেলে ভুল করেছি, মাফ করে দাও, দোহাই তোমার, ছেড়ে দাও আমাদের। অসীমের আগের বউ যে পালিয়ে যায়নি, তাকে খুন করে বাড়ির পেছনে পুঁতে রাখা হয়েছিল জেনে গেল সবাই। ওরাই চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে জানিয়ে দিল। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে গেল ওদের। পচে যাওয়া বডিটা বের করে নিয়ে গেল পোস্টমর্টেমের জন্য। অসীম আর ওর মা কেমন মানুষ সে তো বিনা আগেই বুঝে গেছিল, কিন্তু এভাবে খুনও করতে পারে ওরা এখনও যেন বিশ্বাস হতে চাইছে না। আজই চলে যাবে বিনা, বাবা এসেছেন ওকে নিতে। জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে আলমারিতে একটা শাড়ির নিচে ভাঁজ করে রাখা কাগজটা দেখতে পেল সে। খুলে অবাক হয়ে দেখল এ তো ওর নিজেরই হাতের লেখা। তবে কি সেই ঘোরের মধ্যেই কিছু লিখে রেখেছিল? লেখাটা পড়তে গিয়ে স্তব্ধ হয়ে গেল সে। আমি প্রতিশোধ চেয়েছিলাম, ওরা অন্যায় করেছে আমার সাথে। কি করে ওদের ছেড়ে দিতাম? প্রতিশোধ নেবার জন্যেই তোমার শরীরটা ব্যবহার করতে হয়েছে। পারলে আমাকে ক্ষমা করে দিও, খুব ভালো থেকো। অসীমের থেকে দূরে গিয়ে বেঁচে গেলে আমার মাকে খবর দিও, আর আমার শরীরটার সৎকারের ব্যবস্থা করে দিও, তোমার দিদি। এতদিন এত কিছু ঘটে যাওয়ার কারণটা এবার স্পষ্ট হয়ে উঠল বিনার কাছে। চিঠিটা বুকে চেপে ধরে স্তব্ধ হয়ে রইল। হতভাগ্য মেয়েটার কথা ভেবে 2 চোখ জলে ভরে এলো। বাবার ডাকে উঠে দাঁড়ালো এক সময়। এবারে ওকে যেতে হবে।